ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা করব ক্লাস 10 ফিজিক্সের আলোক এর প্রতিফলন ও প্রতিসরণ চ্যাপ্টার থেকে অবতল দর্পণ কর্তৃক বস্তুর প্রতিবিম্ব গঠন সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করব। দেখো, এই জাতীয় সমস্যাগুলি বুঝতে গেলে প্রথমত বুঝতে হবে যে অবতল দর্পণ এবং উত্তল দর্পণ তিন ধরনের একটি সমতল দর্পণও থাকে। গোলীয় দর্পণের ক্ষেত্রে সাধারণত অবতল দর্পণ এবং উত্তল দর্পণ থাকে। তো অবতল দর্পণ কোনগুলি হয়? সাধারণত যদি দর্পণটি যদি দেখতে গোলীয় দর্পণ এরকম আকৃতির থাকে, এরকম দেখতে, তার ভিতরের পৃষ্ঠে যদি আলোর প্রতিফলন হয় তখন এই ভিতর পৃষ্ঠটা হবে অবতল, আর বাইরের পৃষ্ঠে যদি হয় সেটা হবে উত্তল দর্পণ। ঠিক আছে? তো এখানে দেখো, আমি দেখিয়ে দিয়েছি চিত্রগুলিতে, যেমন বাইরের দিকে তার প্রতিসারক তলগুলি পারদের প্রলেপ তথা যে কোনো একটা প্রলেপ থাকবে, আর ভিতরের দিকে থাকবে আলোর প্রতিফলন সংক্রান্ত বিষয়গুলি। তাহলে এইগুলি হচ্ছে অবতল দর্পণ। এখন দেখো, অবতল দর্পণের কি কি জিনিস থাকে, কি কি জিনিস বুঝতে হবে। প্রথমত, অবতল দর্পণ বা উত্তল দর্পণ সবগুলির ক্ষেত্রেই তার বক্রতা কেন্দ্র, ফোকাস, বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব, মেরু, এগুলি বুঝতে হবে তোমাদের। যেমন বক্রতা কেন্দ্র কাকে বলবো আমরা? বক্রতা কেন্দ্র হচ্ছে যে কোনো একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ, মনে করা যাক এটা হচ্ছে গোলীয় দর্পণ। দর্পণটার তো একটা পার্ট নেওয়া হয়েছে, ছোট একটা অংশ কার্ভ করে দেওয়া থাকে, কিন্তু এটা কোনো না কোনো গোলকের অংশ ছিল। এইভাবে মনে করো, কাল্পনিক একটা গোলক। এই একটা গোলক যদি থাকে, তার একটা নির্দিষ্ট একটা কেন্দ্র থাকবে, গোলকের একটা কেন্দ্র থাকবে। সেই কেন্দ্রটি হবে ওই গোলীয় দর্পণের বা অবতল দর্পণের বক্রতা কেন্দ্র, অর্থাৎ গোলকের কেন্দ্রটি হবে তার বক্রতা কেন্দ্র। ঠিক আছে? তাহলে এটা নির্ভর করছে গোলকটা কত বড় বা কেমন তার বক্রতা, তার উপর নির্ভর করে বক্রতা কেন্দ্রের দূরত্ব কম, বক্রতা ব্যাসার্ধটা কম বেশি হবে। ঠিক আছে? তো বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, সেটা হবে বক্রতা ব্যাসার্ধ। আর মেরুটা এখন বক্রতা কেন্দ্র থেকে যে মেরু পর্যন্ত যে রেখা, সেটা হচ্ছে প্রধান অক্ষ। এবার দেখো, বক্রতা কেন্দ্র আর মেরুর মাঝামাঝি যে দূরত্ব, বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধের অর্ধেক পর্যন্ত যে দূরত্বটা থাকবে, যে বিন্দু থাকবে, সেখানে হবে ফোকাস। অর্থাৎ ফোকাস দূরত্বটা কি হবে? বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হবে। ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের জানা থাকতে হবে। তাহলে সেই অনুসারে আমরা দেখিয়েছি যে এটা বক্রতা ব্যাসার্ধ যদি এতটুকু হয়, তাহলে ফোকাস হবে তার অর্ধেকের মতো। যেমন প্রত্যেকটার মধ্যে আছে, দেখো, ফোকাস, বক্রতা ব্যাসার্ধ বা বক্রতা কেন্দ্র। এটা বক্রতা কেন্দ্র, এটা ফোকাস বিন্দু। আর বক্রতা ব্যাসার্ধ হবে, এটা পুরো দূরত্বটাকে বক্রতা ব্যাসার্ধ বলবো। আর ফোকাস দূরত্ব হবে এখান থেকে এখানের দূরত্বটা। ঠিক আছে? তো দেখো, আমি যে প্রশ্নগুলি তোমাদের বইয়েও আছে, যদি কোনো বস্তু যদি অসীম দূরত্ব থাকে, কোনো বক্র গোলীয় দর্পণ, অর্থাৎ এখানে অবতল দর্পণ নিয়ে আমি কাজ করছি, যেহেতু গোলীয় দর্পণ অর্থাৎ অবতল দর্পণের থেকে যদি কোনো বস্তু অসীম দূরত্বে থাকে, তখন সেই বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, তার আকৃতি কীরূপ হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি। এবং চিত্রটাও দেখো, বস্তু যদি অসীম দূরত্বে অবস্থান করে, তাহলে তার থেকে আগত রশ্মিগুচ্ছ কীরকম হবে? এখানে দেখো, আমরা প্রত্যেক বস্তু থেকে দুটি করে রশ্মি দেখিয়েছি। যেমন এখানে একটা বস্তুর শীর্ষভাগ পি শীর্ষবিন্দু থেকে একটা রশ্মি এদিকে গেছে, আর একটা এদিকে। প্রত্যেকটা ক্ষেত্রেই দুটি করে রশ্মি নির্গত হয়েছে। নির্গত রশ্মিগুলি দেখো একটু ভালো করে, এখান থেকে এখানে যে গেছে, তাদের মধ্যে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, যদি বস্তুটি যত দূরে যাবে, অ্যাঙ্গেলটা যদি আমি বজায় রাখতে চাই, এখান থেকে, তাহলে রশ্মিগুলি সাধারণত সমান্তরাল মতো হয়ে যাবে। অর্থাৎ দূরত্ব যত বাড়বে, তার কৌণিক যে ডিস্টেন্সটা, কৌণিক দূরত্বটা তার তত কি হবে? কমে যাবে। ঠিক আছে? তাহলে
আমি দেখাচ্ছি। এই এই যে এখানে এই যে বস্তুটি যে অসীম দূরত্বে আছে, এখানে বোঝাচ্ছে যে অনেক দূরে আছে। তো অনেক দূরত্ব থেকে যদি বস্তুটা আসে, বস্তু থেকে যদি আলোক রশ্মি আসে, যেমন এটা অনেকটা এরকম হয়ে যাবে। আর যদি আমি মনে করি এখানে আমি দেখাচ্ছি, এখান থেকে যদি এখন এখানে যদি থাকতো এটা, তাহলে এইখানে থাকতো, তাহলে এটা অনেকটা অ্যাঙ্গেল হয়ে যায়। আমি আর একটু বড় করে দেখাই। মনে করো প্রথমে একটা এই জায়গাতে এই বস্তু থেকে দুটি রশ্মি যাবে, তো তাদের মধ্যে অ্যাঙ্গেলটা এইরকম হচ্ছে। এখন এই বিন্দুটা যদি আরো দূরে সরে তাহলে কি হবে? এখন মনে করো আমি এখানে সরিয়ে দিচ্ছি, তাহলে তার অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে। যদি আরও নিই তাহলে আরও কমে যাবে, অর্থাৎ এই রেখা দুটি প্রায় সমান্তরাল হয়ে যাবে। এই কথাটা বোঝানোর জন্যই আমি এইটা চিত্রগুলো সাহায্য নিয়েছি। এইখানেও সেই ঘটনাটি ঘটেছে। বস্তু যদি অসীম দূরত্ব থাকে, তাহলে অসীম দূরত্ব থেকে যে দুটি রেখা আসবে দর্পণের দিকে, সেই দুটি রেখা প্রায় সমান্তরাল। একটি সমান্তরাল রেখা এ বিন্দুতে আপতিত হলো। এখন আমাকে আরও কতগুলি কথা বুঝতে হবে যে এখানে বস্তু থেকে আগত রশ্মি সমূহ দর্পণে বা গোলীয় দর্পণের ক্ষেত্রে যখন যখন আপতিত হবে, তখন কি কি ঘটনা ঘটতে পারে। যদি কোনো রশ্মি সমান্তরাল ভাবে আসে, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যখন আসবে, দেখো প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যখন যায়, তখন ওই রশ্মিটি গোলীয় দর্পণ তথা অবতল দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে সেটা প্রথম ফোকাসের মধ্যে দিয়ে যাবে। প্রথম ফোকাস বা মুখ্য ফোকাস, দ্বিতীয় ফোকাস থাকবে, গৌণ ফোকাস, সেটা আলাদা দেখাবো আমরা যখন দুটি দর্পণ যদি হয় ওই দিকে যখন গঠিত হবে পিছনে, তখন দেখা যাবে। আচ্ছা, যখন এখন প্রত্যেকটাই প্রথম ফোকাসের মধ্যে দিয়ে আসবে। কি আসবে বলছি, যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গোলীয় দর্পণে আপতিত হয়, তখন সেই রশ্মিটি প্রতিফলিত হয়ে প্রথম ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে। ঠিক আছে। আর আরেকটি ঘটনা ঘটবে, যদি একইভাবে কোনো রশ্মি যদি মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে বা প্রথম ফোকাসের মধ্যে দিয়ে দর্পণের মধ্যে প্রবেশ করে গোলীয় দর্পণে, তখন সেটি প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে ফেরত চলে যাবে। যেমন দেখো এখানে দেখা যাচ্ছে ফোকাসের মধ্যে দিয়ে একটি রশ্মি দর্পণের মধ্যে এসে পড়েছে, তখন আবার সেটি প্রতিফলিত হয়ে এই যে প্রধান অক্ষ আছে, প্রধান অক্ষের সমান্তরালে ফেরত চলে গেছে, প্রতিফলিত হয়ে গেছে। ঠিক আছে। তাহলে আমি কি বললাম, যে কোনো রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে অবতল দর্পণে আপতিত হলে সেই অবতল দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে সেই রশ্মিটি প্রথম মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে। আবার দ্বিতীয় কথাটি বলেছি যে কোনো রশ্মি যদি প্রথম মুখ্য ফোকাসগামী হয়ে থাকে, তখন সেটি অবতল দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে ফিরে যাবে। ঠিক আছে। দুটি কথা বললাম। আরেকটি কথা আছে এখানে, যে কোনো রশ্মি যদি বক্রতা কেন্দ্র দিয়ে দর্পণের মধ্যে প্রবেশ করে, বক্রতা কেন্দ্র দিয়ে দর্পণের উপর গিয়ে আপতিত হয় বা অবতল দর্পণে আপতিত হয়, তাহলে সেটি কীরকমভাবে আপতিত হবে, সেটি লম্বভাবে আপতিত হবে। কারণ কি, বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি গোলীয় দর্পণে যায়, সেটি তার বক্রতা ব্যাসার্ধ হয়ে যায়। আর বক্রতা ব্যাসার্ধ দর্পণের পরিধির উপর কি অ্যাঙ্গেল তৈরি করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তাই 90 ডিগ্রি কোণে আপতিত হয়, সেটি 90 ডিগ্রি কোণ, অর্থাৎ মানে অ্যাটলিস্ট এটা ওই পথে, যেই পথে আপতিত হবে সেই পথে ফেরত যাবে। ঠিক আছে। এই তিনটি কথা মাথায় রাখতে হবে। এই কথাগুলি মাথায় রেখে আমরা এই কাজগুলি করব। আর সময় দেখবেন আমরা দুটি রশ্মিকে বারবার বলছি, একটিকে প্রধান অক্ষের সমান্তরালে পাঠাবো, আর একটিকে হয় বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাবো, নতুবা ফোকাস দিয়ে পাঠাবো, যখন যেরকম সুবিধা হয়। যদি চিত্র দেখো, এখানে যে চিত্রটা আছে, এই চিত্র অনুসারে
প্রথমে পেয়েছি আমরা বক্রতা কেন্দ্র, তাই বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে চলে গেছে, ঠিক আছে। আবার এখানে আমরা সেমভাবে বক্রতা কেন্দ্রকে, কেন্দ্রের উপরে যেটা ছিল নিশ্চয়ই বক্রতা কেন্দ্রকে আর মধ্যে দিয়ে যেতে পারেনি, সেটা ফোকাস দিয়ে চলে গেছে, আরেকটি রশ্মি প্রধান অক্ষের সঙ্গে চলে গেছে, ঠিক আছে। তো দেখো প্রথম প্রশ্ন আবার বলছি, বস্তু যদি অসীম দূরত্বে থাকে, বস্তু যদি অসীম দূরত্বে থাকে তখন দুটি রশ্মি বস্তু থেকে প্রায় সমান্তরালভাবে আসবে এবং এসেছে। প্রথম রশ্মিটি এ বিন্দুতে আপতিত হয়েছে, দ্বিতীয় রশ্মিটি বি বিন্দুতে আপতিত হয়েছে। প্রথম রশ্মিটি এ বিন্দুতে আপতিত হওয়ার পর সেটি চলে গেছে এদিকে অ্যাঙ্গেল করে, আর দ্বিতীয় রশ্মিটি ফোকাস দিয়ে এসেছে। আমি একটু আগে বলেছিলাম যে ফোকাস দিয়ে আসলে কি হবে, সেটি প্রধান অক্ষের সমান্তরালে ফেরত যাবে। তো এটা এসেছে দর্পণের উপর পড়লো, তারপর আবার সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরালভাবে এইদিকে চলে গেছে। এখন এই রশ্মিটি যখন নাকি আপতিত হয় এই পথে গেল এবং দ্বিতীয় রশ্মিটি যখন বিভিন্ন থেকে আপতিত হয়ে এই পথে আসলো, এখন দুটি রশ্মি মিলিত হয়ে কোন বিন্দুতে মিলিত হয়েছে, এই জায়গাটাতে। তাহলে এই জায়গাটা আমি যদি একটা নাম দিই, এখানে আমি পি দিতে পারি। এই পি বিন্দুতে বস্তুটার একটি প্রতিবিম্ব তৈরি হয়েছে। তা এটা বিন্দুবোধ হয়ে গেছে, এটা বিন্দুবোধ। বিন্দুবোধ মানে একেবারে ছোট্ট ক্ষুদ্র আকৃতি। তাহলে ওই বস্তুটি যত বড়ই হোক না কেন, কিন্তু ওই বস্তু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ একটি এ বিন্দুতে আরেকটি রশ্মি বি বিন্দুতে আপতিত হওয়ার পর শেষ পর্যন্ত দুটি রশ্মি বি বিন্দুতে মিলেছে এবং সেটির আকৃতি বিন্দুবোধ, ঠিক আছে। এবং এটি কি হবে, সদ্বিম্ব হবে না অসদ্বিম্ব হবে। সদ্বিম্ব এবং অসদ্বিম্ব বুঝতে গেলে আমাদের শুধু একটি কথা মনে রাখতে হবে, যদি দর্পণের পিছনে প্রতিবিম্ব গঠিত হয় তাহলে অসৎ হবে, আর দর্পণের সামনে যদি গঠিত হয় তাহলে সেটি হবে সৎ। তাহলে এটি হচ্ছে সৎ প্রতিবিম্ব, সামনে গঠিত হয়েছে এবং ক্ষুদ্র আকৃতি হয়েছে, ঠিক আছে। তো এখানে অবশিষ্ট সমশিষ্য এটা বোঝার কোনো ইয়ে নেই, কারণ কি এখানে বস্তুটি কি আকৃতির ছিল সেটাও বোঝা যাচ্ছে না, কারণ এটা বিন্দুবোধ হয়ে গেছে একবার ছোট। নেক্সট হচ্ছে এখানে দেখো, বস্তু বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে যদি থাকে। এখন অসীম দূরত্বে নেই, অসীম দূরত্ব থেকে অসীম দূরত্ব এবং বক্রতা কেন্দ্রের মাঝামাঝি কোথাও যদি বস্তু থাকে তাহলে কি হবে, যেমন বক্রতা কেন্দ্র আছে কোথায়, এই যে বক্রতা কেন্দ্র, তো অসীম তো অনেক এদিকে থাকবে আরও এদিকে, ঠিক আছে। তাহলে এর মাঝামাঝি কোনো জায়গায় চলছে, বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝামাঝি এখানে পি কিউ বিন্দুটি আছে। তো পি বিন্দু থেকে দুটি রশ্মি চলে গেল, একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে এ বিন্দুতে আপতিত হওয়ার পর সেটি আবার তাহলে যেহেতু সমান্তরালে ভাবে আপতিত হয়েছে তাই কোথায় যাবে, এটা প্রথম মুখ্য ফোকাস দিয়ে চলে যাবে। এই যে এটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, প্রথম মুখ্য ফোকাস দিয়ে চলে গেল এদিকে। আরেকটি কথা আমি বলে রাখছি, এই যাবতীয় যতগুলি চিত্র তোমরা আঁকবে আলোক চ্যাপ্টার থেকে সবগুলির জন্য তীর চিহ্ন ইউজ করবে। তীর চিহ্নটা কেন, অ্যারোমার্ক কেন, অ্যারোমার্কটা হচ্ছে আলোর গতির অভিমুখটাকে নির্দেশ করছে, কোন দিকে আলোটা যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা বোঝানোর জন্য তীর চিহ্ন দেখাতে হবে। যেমন এখানে আমরা পি বিন্দু থেকে আলোক রশ্মি এ বিন্দুতে গিয়েছে, তীর চিহ্নটা এদিকে দেখিয়েছি, আবার আপতিত হওয়ার প্রতিহত হওয়ার পর এদিকে গিয়েছে মানে তীর চিহ্ন দিকে দেখিয়েছি, ঠিক আছে। তাহলে এটা গেল এই রশ্মিটা। এরপরে আরেকটি রশ্মি কি হবে বলেছিলাম, হয় ফোকাস দিয়ে যাবে না হয় বক্রতা কেন্দ্র দিয়ে। যদি বক্রতা কেন্দ্র থেকে দূরে থাকে তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, আর বক্রতা কেন্দ্রের উপরে থাকলে ফোকাস দিয়ে যাবে। বক্রতা কেন্দ্র থেকে সামনে ওই দিকে যদি থাকে তাহলে ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। আবার সেটা দেখবো আমরা, দেখো এবার দেখো পি বিন্দু থেকে অপর রশ্মিটি তাহলে কোথায়, বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে কি হবে, আমি এর আগে বলেছিলাম বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি দর্পণের উপর গিয়ে পড়ে তাহলে বক্রতা কেন্দ্র থেকে দর্পণ পর্যন্ত যে দূরত্ব সেটা বক্রতা ব্যাসার্ধ, তাহলে সেটি লম্বভাবে আপতিত হয়, লম্বভাবে আপতিত হতে প্রতিফলিত হবে লম্বভাবে, মানে এই যেই পথে গেল সেই পথে ফিরে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে এই রশ্মিটি বি বিন্দুতে আপতিত হওয়ার পর আবার বি থেকে সি হয়ে ওইদিকে চলে গেল, তাহলে দেখা যাচ্ছে এই রশ্মিটি এইদিকে গেল, এদিকে আসলো, আবার এটা এদিকে গিয়ে আবার এদিকে আসার পথে এই জায়গাটা আবার মিলিত হলো, ঠিক আছে। তো এখানে মিলিত হলো মানে কি, তাহলে যেখানে মিলিত হবে সেই জায়গাতে প্রতিবিম্বটা তৈরি হয়, মনে রাখবে। এখানে মিলিত হয়েছিল তাই এখানে প্রতিবিম্ব মিলিত হয়েছিল, তৈরি হয়েছিল। এখানে মিলিত হয়েছে তার মানে বস্তুটি প্রধান অক্ষের উপর ছিল, দাঁড়িয়েছিল। এখানে কিন্তু কোথায় দাঁড়িয়েছিল এটা বোঝা যাচ্ছিল না, অসীম দূরত্বে ছিল। আর এখানে প্রধান অক্ষের উপর সি বিন্দু এবং অসীমের মাঝামাঝি কোথাও আছে, তার জন্য এটা ওই দিকে দাঁড়িয়েছিল
তীর চিহ্নটা উপর দিকে ছিল, এখন এটা প্রধানকের নিচে তৈরি হয়েছে। এটা আগে ছিল প্রধানকের উপরে বস্তুটি, নিচে তৈরি হয়েছে, তার মানে এটা এখন অবশিষ্ট হয়ে যাবে। বস্তু আকৃতি কেমন দেখাচ্ছে, আকৃতি ছিল বড়, প্রতিবিম্ব বস্তু ছিল বড়, আর প্রতিবিম্ব তৈরি হয়ে গেছে ছোট, তার মানে বস্তু থেকে ক্ষুদ্র আকৃতির। এরপরে এটা সমশিষ্য না অবশিষ্ট। সমশিষ্য মানে কি, দেখতে এক রকমের বস্তুর মতো যদি দেখতে হয়, বস্তু যদি শীর্ষভাগ উপরে, এটাও যদি শীর্ষভাগ উপরে থাকতো তাহলে হয়তো সমশিষ্য। যেহেতু শীর্ষভাগটা বস্তু যেরকম আছে তার উল্টোভাবে আছে প্রতিবিম্ব, তার জন্য এটা বলবো আমরা অবশিষ্ট। ঠিক আছে, অর্থাৎ এখন পি ড্যাশ কিউ ড্যাশ হচ্ছে প্রতিবিম্ব, তার উল্টানো। তো আমরা এটার আকৃতি ক্ষুদ্র, প্রতিবিম্বের আকৃতি বস্তু থেকে ক্ষুদ্র হবে। তারপরে বস্তুর প্রকৃতিটা কি হবে, বস্তুর প্রকৃতি হবে কোথায়, বস্তুর প্রকৃতি হবে সৎ না অসৎ। এটা কি সামনে যেহেতু এটা সৎ হবে, এবং অবশিষ্ট উল্টানো। আর কোথায় গঠিত হয়েছে, অবস্থানটি ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝামাঝি একটা জায়গায় মাঝে। ঠিক আছে, এই গেল এটা। আর এখানে বলা হচ্ছে বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত যদি হয়, বস্তু যদি বক্রতা কেন্দ্রে অবস্থিত হয়, বস্তুটি কোথায় আছে, বক্রতা কেন্দ্র, এখানে ফোকাস বক্রতা কেন্দ্র, এখানে আমি সি আর দিইনি কারণ এখানে বক্রতা কেন্দ্রের মধ্যে পি কিউ, যেহেতু বস্তুটি আছে তো কিউ কিউ ধরে নিলাম এটাকে, মানে এটা বক্রতা কেন্দ্র। তো বক্রতা কেন্দ্রের মধ্যে যেহেতু, এখান থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে কোথায়, দর্পণের মানে অবতল দর্পণের মধ্যে। তারপরে আরেকটি রশ্মি যাবে, হয় কি বলেছিলাম বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, না হয় ফোকাস দিয়ে। যেহেতু বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তুটি দাঁড়িয়ে আছে তাহলে এখন বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়া সম্ভব নয়, তাই ফোকাস দিয়ে চলে গেছে। ফোকাস দিয়ে গিয়ে আবার কোথায় যাবে, অবতল দর্পণের মধ্যে পড়বে, সেটি এবার প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালভাবে আসলো। তো এই প্রথম রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালভাবে এ বিন্দুতে গিয়ে প্রথম মুখ্য ফোকাস দিয়ে চলে গেল, ফেরত গেল, নিয়ম আছে এটা। আবার দ্বিতীয় রশ্মিটি প্রথম মুখ্য ফোকাস দিয়ে গেল, তো প্রধান অক্ষের সমান্তরালভাবে ফেরত গেল। এই পরস্পর দুটি রশ্মি পরস্পরকে পি ড্যাশ বিন্দুতে মিলিত হলো। তাহলে এখন দেখো, এখানে দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে বস্তুর আকৃতি আর প্রতিবিম্বর আকৃতি প্রায় সমান আকৃতির, কিন্তু এটা যদি উপর দিকে থাকে, এটা নিচের দিকে আছে, প্রধান অক্ষের নিচের দিকে, তার মানে এটা উল্টানো আছে, মানে অবশিষ্ট। তাহলে বস্তুর অবস্থান কোথায় আছে, বক্রতা কেন্দ্রেই আছে। বস্তু সম আকৃতির প্রতিবিম্ব, তারপরে এটা হবে অবশিষ্ট, হবে সদ, কারণ সামনে গঠিত হয়েছে। ঠিক আছে, এটা বোঝা গেছে। তো নিচেরগুলি আমি দেখানোর জন্য ক্যামেরাটাকে চেঞ্জ করছি। দেখো, এখানে আমরা বক্রতা কেন্দ্র ও মুখ্য ফোকাসের মধ্যে যদি বস্তু থাকে কি হবে, দেখো একটু বড় করে দিই এটা ছবিগুলি একটু। হ্যাঁ, ঠিক আছে। যদি বস্তু বক্রতা কেন্দ্র ও মুখ্য ফোকাসের মধ্যে অবস্থান করে, বক্রতা কেন্দ্র কোথায় আছে, এই যে সি, বক্রতা কেন্দ্র এখানে, আর মুখ্য ফোকাস আছে এই যে এখানে। তো বক্রতা কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মাঝে বস্তুটিকে রাখা হচ্ছে পি কিউ। তাহলে নিয়ম মাফিক দুটি রশ্মি যাবে, আবার একটি রশ্মি এ বিন্দুতে গেল, এ বিন্দু থেকে প্রতিফলিত হয়ে কোথায় আসলো, এ বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রথম মুখ্য ফোকাস দিয়ে চলে যাবে। ঠিক আছে, আর দ্বিতীয় রশ্মিটি আবার প্রথম মুখ্য ফোকাস দিয়ে গিয়ে প্রধান অক্ষের সমান্তরালে আসবে, আগেরটার মতোই অনেকটা। এখানে আসার পর এখানে মিলিত হলো এই জায়গাটাতে। তো এটা কোথায় গঠিত হলো, বক্রতা কেন্দ্রের একটু পরে। বক্রতা কেন্দ্র ও মুখ্য ফোকাসের মধ্যে বস্তু থাকলে তাহলে বক্রতা কেন্দ্রের পরে গঠিত হলো বস্তুর প্রতিবিম্বটি, এবং আকৃতিতে একটু বড় হবে, আকৃতি বস্তু থেকে বড় হবে। আর প্রকৃতিটা কি হবে, তার বস্তুর আকৃতির উল্টা, তার মানে কি অবশিষ্ট এবং সদ। ঠিক আছে, তাহলে বস্তুর আকৃতি থেকে প্রতিবিম্ব আকৃতি একটু বড়, অবশিষ্ট এবং কি হবে, অবশিষ্ট এবং সদ। আর অবস্থানটা হবে বক্রতা কেন্দ্র থেকে একটু দূরে। ঠিক আছে, বোঝা গেল এটি। নেক্সট হচ্ছে যদি বস্তু মুখ্য ফোকাসে অবস্থিত হয়,
দেখো এতগুলিতে আমরা দেখেছিলাম আগেরগুলিতে যে দুটি রশ্মি আলোক রশ্মি যখন নির্গত হয়, একটি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে মুখ্য ফোকাস দিয়ে ফেরত আসে, আরেকটি মুখ্য ফোকাস অথবা বক্রতা কেন্দ্র দিয়ে যায়, আর অথবা যে কোনো একটা, অর্থাৎ যদি বক্রতা কেন্দ্রের পরে থাকে তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, আর বক্রতা কেন্দ্রের পরে আগে যদি থাকে সামনের দিকে তখন এটা মুখ্য ফোকাস দিয়ে যাবে। এখন মুখ্য ফোকাসের মধ্যে দাঁড়িয়ে আছে বস্তু, তাহলে এবার কোথা দিয়ে যাবে? তো তাকে এবার ফোকাস দিয়ে তো আর যেতে যাওয়া সম্ভব নয়, কিন্তু আমরা বাঁকা পথে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করে আমরা বলবো যে এটা বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে বলে মনে হয়, এরকম দেখাবো আমরা, ঠিক আছে? তো বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে এটা দেখাতে হবে, ঠিক আছে? এখন দেখো এই যে হচ্ছে ফোকাসের উপর দাঁড়িয়ে আছে বস্তুটি, বস্তুর শীর্ষভাগ থেকে দুটি রশ্মি একটি বিবিন্দুতে গেল, বিবিন্দু থেকে ফোকাস হয়ে ফেরত আসবে, আরেকটি রশ্মি দর্পণে যখন আপতিত হবে, এবার আপতিত হওয়ার পর আমরা এমনভাবে এটাকে দেখাবো যেন এটা তার বক্রতা কেন্দ্রের সঙ্গে এটার একটা সরলরেখা টেনে দেখাবো যে এইভাবে গেছে। তো বক্রতা কেন্দ্র দিয়ে যেহেতু যাবে তাহলে সেটি কি হবে, দর্পণ কর্তৃক আবার বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে ফেরত আসবে, কারণ বক্রতা কেন্দ্র থেকে যে কোনো রশ্মি যখন যাবে সেটি আবার এই পথেই ফিরে আসে, সেটা বলেছিলাম। তাহলে এটা অবশ্যই এইভাবে চলে যাচ্ছে, এটি এইভাবে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে দুটি রেখা কখনো মিলিত হচ্ছে না। এখানে মিলিত যদি না হয় তাহলে এটা অসীম দূরত্বে মিলিত হবে, ঠিক আছে? তাহলে ফোকাসে থাকা কোনো বস্তুর প্রতিবিম্ব অসীম দূরত্বে তৈরি হবে এবং এটি কী হবে, সৎ হবে, আকৃতি বলা যাচ্ছে না, ঠিক আছে? অবস্থানটা অসীম দূরত্বে হবে, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনটি হচ্ছে ফোকাস ও মেরুর মধ্যে যদি কোনো বস্তু অবস্থিত হয়, ফোকাস ও মেরুর মধ্যে যদি হয়, দেখো ফোকাস মেরু হচ্ছে এটা ও বিন্দু, এর মাঝামাঝি এখানে আছে বস্তুটি, তাহলে এখান থেকে দুটি রশ্মি চলে যাবে, একটি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে মুখ্য ফোকাস দিয়ে ফেরত আসবে, আরেকটি রশ্মি একইভাবে আগেরটার মতোই সেম, যে এটা কি হয়েছে, এবার বস্তুটি থেকে একটি রশ্মি যখন প্রধান দর্পণের কি জানি গুলো দর্পণের বক্রতা অবতল দর্পণে গিয়ে আপতিত হলো, তখন এটাকে আমরা পিছন দিকে বাড়িয়ে বক্রতা কেন্দ্রের দিকে নিলাম, তো এটা আবার এই দিকে ফেরত আসবে। এখন এই দুটি রশ্মিকে এরা তো পরস্পর কোথাও মিলিত হবে না, কারণ কি এটা অভিসারী হয়ে যাচ্ছে, অপসারী হয়ে যাচ্ছে, অপসারী সামনের দিকে যত যায় অপসারী হয়ে যাচ্ছে। এখন এদেরকে যদি আমরা পিছন দিকে বাড়িয়ে দিই, তাহলে এখানে এই জায়গাতে মিলিত হচ্ছে বলে দেখা যাচ্ছে দুটি, তাহলে পি ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে। এখন যদি পি ড্যাশ বিন্দু যদি মিলিত হয় তাহলে প্রধান অক্ষের উপরেই আছে, দেখতে হবে বস্তুটি, ঠিক আছে? এবার দর্পণের এতগুলি প্রতিবিম্ব কিন্তু দর্পণের সামনে তৈরি হয়েছিল, এখন দর্পণের পিছনে গঠিত হয়েছে, আর দর্পণের পিছনে গঠিত হলে কি হবে, অসৎ প্রতিবিম্ব, আর বস্তুর আকৃতির তুলনায় এর আকৃতি কি হবে, বড় হবে, বস্তুর আকৃতির তুলনায় এর আকৃতি বড়, প্রতিবিম্বের আকৃতি, এবং অসৎ এবং দর্পণের পিছনে গঠিত হয়েছে, ঠিক আছে? তো এই গেল আজকের সমস্যাগুলি মোটামুটি সমাধান, আশা করি বুঝতে পেরেছ। তো এই ক্ষেত্রে তোমরা মনে রাখতে হবে যে রশ্মিগুলি দুটি রশ্মি একটা বিন্দু থেকে নির্গত হবে, কারণ যদি দুটি রশ্মি যদি না যায়, একটি রশ্মি পাঠালে তাহলে এটা অর্থাৎ কমপক্ষে ছেদ বিন্দু তৈরি করতে হবে, ছেদ বিন্দু তো কমপক্ষে দুটি রশ্মির প্রয়োজনই পড়ে। আর একটা কথা বলছি যে রশ্মি শুধু দুটি নির্গত হয় না, প্রত্যেকটা বিন্দু থেকে আলাদা আলাদা অসংখ্য বিন্দু মানে অসংখ্য রশ্মি নির্গত হবে। আমরা শুধু দুটি রশ্মির সাহায্যে নিয়ে যে কমপক্ষে দুটি রশ্মি ছাড়া ছেদবিন্দু তৈরি করা যায় না, এবং ওই বিন্দুটাকে প্রদর্শন করানোর জন্য দুটি রশ্মি আমরা দেখলাম। আর দুটি রশ্মি কিভাবে গমন করবে, একটি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, আর একটি মুখ্য ফোকাস অথবা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। যদি এটা নির্ভর করছে বস্তুটি কোথায় অবস্থিত, বস্তুটির অবস্থান অনুসারে হয় ফোকাস দিয়ে যাবে, না হয় বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে? আজকে তাহলে এখানে রাখছি।